এক মিনিট আমি দেখি। হ্যাঁ, নেট সব শোনা যাচ্ছে কিনা, দেখা যাচ্ছে কিনা আমার তো বুঝতে পারছি না। আচ্ছা বেশ, তো গ্যাসে আচরণ অলরেডি আমি কি পড়িয়েছি? প্রথমে আমি বলেছি গ্যাসের কি আছে, ব্যাপন ধর্ম আছে। সবার আগে আমি কি পড়েছি যে গ্যাসের ব্যাপন ধর্ম আছে। কোনো একটা জায়গায় পার্টিকুলারলি যদি তুমি ধূপকাঠি জ্বালাও তাহলে কি হবে, সেটা চারিদিকে ছড়িয়ে পড়ে, তাই তো? ঠিক তেমনই কি হয়, কোথাও যদি ধূপ জ্বালাও তো সেক্ষেত্রে ধূপের যেটা আছে ধোঁয়া সেটাও গোটা বাড়িতে ছড়িয়ে যায়। ঠিক আছে, ওকে, তাহলে সেটাও ছড়িয়ে যায়। তার মানে কি হবে, গ্যাসের ব্যাপন ধর্ম আছে। তাহলে গ্যাসের কি ধর্ম আছে? ব্যাপন ধর্ম আছে। ঠিক আছে, আর কি আছে? গ্যাসের অণুগুলোর মধ্যে আকর্ষণ বল খুব কম, তাই গ্যাস ছড়িয়ে পড়ে, তার জন্য গ্যাসের ব্যাপন ধর্ম আছে। আর কি বললাম? গ্যাসের মধ্যে কি হয়, অণুগুলো সবসময় ছোটাছুটি অবস্থায় থাকে। ঠিক আছে, তার জন্য কি হয়, গ্যাসের অণুগুলো কি হয়, পাত্রের দেওয়ালে মানে যেখানেই রাখবে সেখানকার যে দেওয়াল, সে দেওয়ালে গিয়ে কি করে, চাপ প্রয়োগ করে। তো গ্যাসের, ওটাকে আমরা কি বলি, গ্যাসের চাপ। তো গ্যাসের ক্ষেত্রে কি হয়, আলাদা করে আমাদের পড়তে হয় গ্যাসের চাপ। ঠিক আছে, তারপরে আমরা কি পড়িয়েছিলাম, বয়লের সূত্র, যে উষ্ণতা স্থির রেখে, ভর স্থির রেখে কোনো গ্যাসের পদার্থের কি হয়, পিভি প্রপোর্শনাল টু পিভি ইকুয়াল টু কনস্ট্যান্ট। ঠিক আছে, তাহলে কি আমরা জানলাম, আয়তন আর প্রেশার, আয়তন আর চাপ এরা একে অপরের ব্যস্তানুপাতিক। বয়লের সূত্র এটাই বলে। ঠিক আছে, তো আজকে আমরা জানবো চার্লসের সূত্র। ঠিক আছে, ওকে। আমার নেট স্লো নাকি? আচ্ছা বেশ, সবার আগে চার্লসের সূত্র। চার্লস, চার্লস কথা থেকে আমরা কি আশা করি, এখানে একটা রেপো হবে। হ্যাঁ, চার্লস কথা থেকে আমরা কি আশা করি, কি আশা করি? চার্লস মানে চ, চ মানে চাপ। চাপ কি হবে, স্থির হবে। চাপ সবসময় স্থির হবে এক্ষেত্রে। ঠিক আছে, আর আমরা কি জানি, ভর স্থির থাকবে, ভর স্থির থাকবে। চাপ স্থির আর ভর স্থির হবে। ঠিক আছে, ওকে। তো চাপ স্থির আর ভর স্থির থাকবে, এটাকে আমি বলি চার্লসের সূত্র। চার্লস মানে চ, চ মানে চাপ, চাপ স্থির। আর মনে রাখবে, বয়েল আর চার্লস দুটো ক্ষেত্রেই ভর স্থির। তো ভর স্থির যেটা আছে সেটা দুটো সূত্রের ক্ষেত্রে কি হবে, কমন। সে বয়েলের সূত্র হোক বা চার্লসের সূত্র হোক, যে সূত্রই হোক না কেন, এটা কমন যে ভর স্থির। তাই এটা নিয়ে আমাদের মাথা ব্যথা নেই। মাথা ব্যথা হলো চাপ নেই। চার্লস মানে চাপ, দেখো চার্লসের চাপ অ্যান্ড চাপের চাপ, তার মানে চার্লস সূত্রের ক্ষেত্রে চাপ স্থির থাকবে এবং ভর স্থির থাকবে। ঠিক আছে, তার স্টেটমেন্টটা লিখে, চাপ স্থির, দেখো ক্লাস 10-এরটা আমি বই দেখেই পড়াচ্ছি। ঠিক আছে, স্থির রেখে কোনো নির্দিষ্ট ভরের গ্যাসের 0 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায়, হ্যাঁ, যে আয়তন, আয়তন হবে, হ্যাঁ,
যে আয়তন হয় প্রতি প্রতি ডিগ্রি, এটা রশিয়ান সরি, প্রতি ডিগ্রি সেন্টিগ্রেড, সেন্টিগ্রেড বলো সেলসিয়াস বলো, এখানে সেন্টিগ্রেডই বলছে, সেন্টিগ্রেড, ঠিক আছে। তাপমাত্রা বৃদ্ধি বা হ্রাসের জন্য ওই গ্যাসের জিরো ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা, হ্যাঁ তাপমাত্রার আয়তনের 1/273 কি হবে অংশ বৃদ্ধি বা হ্রাস পায়, হলো। আচ্ছা, তো চাপ স্থির রেখে কোনো নির্দিষ্ট ভরের গ্যাসের 0 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় যে আয়তন হয় তা প্রতি ডিগ্রি, এখানে একটা কমা হবে, প্রতি ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা বৃদ্ধি বা হ্রাসের জন্য ওই গ্যাসের 0 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রার আয়তনের 1/273 অংশ বৃদ্ধি বা হ্রাস পায়। মানে বলছে চাপ স্থির রাখতে হবে 1 নম্বর, এটা তো একটা বড় কথা, আমি একটু দেখাচ্ছি তোমাদের, সঙ্গে কালার চক রেখেছি, দেখো চাপটা স্থির রাখবে, এটা 1 নম্বর, এটা 1 নম্বর, চাপ স্থির, এতে কোনো নির্দিষ্ট ভর সেটাও স্থির গ্যাসের, ঠিক আছে, 0 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায়, 0 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় যে আয়তন হবে, তাহলে চাপ স্থির রেখে ভর স্থির রেখে 0 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় কোনো গ্যাসের যে আয়তন হবে, তা প্রতি ডিগ্রি মানে প্রতি ডিগ্রি সেন্টিগ্রেড, ঠিক আছে, প্রতি ডিগ্রি সেন্টিগ্রেড, ঠিক আছে, আগে 0 ডিগ্রি সেন্টিগ্রেড ছিল, এখন প্রতি ডিগ্রি সেন্টিগ্রেড বাড়ছে বা কমছে, আমি স্ট্যান্ডার্ড রাখবো 0 ডিগ্রি সেন্টিগ্রেড, 0 ডিগ্রি সেন্টিগ্রেড স্ট্যান্ডার্ড থাকবে, ঠিক আছে, সেই 0 ডিগ্রি সেন্টিগ্রেড থেকে আমি বাড়াবো বা কমাবো, এবার প্রতি ডিগ্রি মানে 1 ডিগ্রি করে প্রতি ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা বৃদ্ধি বা হ্রাসের জন্য প্রথমে বৃদ্ধি দেওয়া আছে, তারপরে হ্রাস দেওয়া আছে, দেখো ভালো করে দেখো, বৃদ্ধি 1 নাম্বার, হ্রাস 2 নাম্বার, তাহলে প্রথমে বৃদ্ধির জন্য ওই গ্যাসের 0 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায়, মানে সেই 0 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা যেটা আমি স্ট্যান্ডার্ড ধরছি, আয়তনে 273 অংশ আয়তনে, কিসের আয়তনে কি হবে বৃদ্ধি পাবে, তাই প্রতি 1 ডিগ্রি করে যদি আমি তাপমাত্রা বাড়াই, তা আয়তনও 1/273 অংশ, আগের যত অংশ ছিল সেই আগের অংশের 1/273 অংশ বৃদ্ধি পাবে, ঠিক আছে। আর যদি তাপমাত্রায় হ্রাস করি, তাহলে সেক্ষেত্রে আগের যে আয়তনটা ছিল 0 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায়, সে আগের আয়তনের 1/273 অংশ হ্রাস পাবে। ব্যাপারটা খুব সহজ, চাপ স্থির রাখতে হবে, ভর স্থির রাখতে হবে, সবার আগে গ্যাসের যে আয়তন সেটা রাখতে হবে 0 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায়, ঠিক আছে। এবার 0 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় আমি বাড়াতেও পারি, কমাতেও পারি, যদি বাড়াই তাহলে ওর আগের যে আয়তনটা হবে, মানে 0 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় যে আয়তনটা হবে, সেই আয়তনের 1/273 অংশ বাড়বে, আর যদি কমাই, প্রতি 1 ডিগ্রি করে যদি কমাই, তাহলে আগের যে আয়তন মানে 0 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতার যে আয়তন, তার 1/273 অংশ কমে যাবে। তো এটাই বলছে হলো চার্লসের সূত্র, এটা আলাদা করে গাণিতিক রূপ আছে,
ঠিক আছে? আমি জানি না, অডিও যদি না শোনা যায়, ভিডিও যদি না দেখা যায়, প্লিজ কমেন্ট করবে, কারণ আমি আলাদা মোবাইল নিয়ে আমি দেখার চেষ্টা করছি কিন্তু হচ্ছে না। ঠিক আছে? কেন হচ্ছে না আমি জানি না, নেট স্লো। দেখি, দেখা তো যাচ্ছে, শোনা যাচ্ছে কি? শোনাও যাচ্ছে, আচ্ছা বেশ, দেখা যাচ্ছে, শোনা যাচ্ছে, ভালো কথা। এটা হলো চার্লসের সূত্র। এবার এরপরেও কিছু কথা আছে। এই নির্দিষ্ট ভগ্নাংশ মানে এই 273, 1/273 অংশটাকে আমরা আয়তন প্রসারণ গুণাঙ্ক বলি। কি বলি? আয়তন প্রসারণ গুণাঙ্ক। এই 1/273 অংশকে আমরা কি বলি? এটা উপরের জায়গাটা মুছে দিচ্ছি। হ্যাঁ, এই 1/273 অংশকে আমরা কি বলি? আয়তন প্রসারণ গুণাঙ্ক। হ্যাঁ, প্রসারণ গুণাঙ্ক। আগে এই জায়গাটা লিখে নাও, তারপরে আমি পরেরটুকু লিখছি। ঠিক আছে? তাহলে চাপ স্থির রেখে কোনো নির্দিষ্ট ভরের গ্যাসের 0 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় যে আয়তন হয় প্রতি ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় বৃদ্ধি বা হ্রাসের জন্য ওই গ্যাসে 0 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় আয়তনের 1/273 অংশ বৃদ্ধি বা হ্রাস পায়। ঠিক আছে? চাপ স্থির রাখতে হবে, ভর স্থির রাখতে হবে, 0 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় যে কোনো গ্যাসের আয়তন রাখতে হবে। এবার আমি প্রতি 1 ডিগ্রি করে বাড়াবো বা কমাবো। এবার যখন বাড়াবো তখন ওর আগে মানে 0 ডিগ্রি সেন্টিগ্রেড মানে পূর্বের যে আয়তন, সে পূর্বের আয়তনে 1/273 অংশ করে বাড়বে। আর যখন আমি কমাবো তখন কি হবে? ওই আগের যে আয়তন মানে 0 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় যে আয়তনটা ছিল, সে আয়তনের 1/273 অংশ কমবে। তাহলে আমি তাপমাত্রা বাড়লে আয়তন বাড়বে, তাপমাত্রা কমালে আয়তন কমবে। এবার মুছে দিচ্ছি এটা। এবার ওটার সঙ্গে লিখবে যেটা আমি লিখাইছি, সাদা অংশ যতটুকু সাদা চক দিয়ে লিখিয়েছি তারপরে থেকে লিখবে। সাদা চক দিয়ে লিখালাম না, তারপর থেকে লিখবে এই নির্দিষ্ট এই যে 1/273 অংশ যেটা আমি বললাম বাড়বে কমবে, ভগ্নাংশটি, এটা তো ভগ্নাংশ, টিকে স্থির চাপে, তাহলে চাপ তো স্থির থাকবে, ওটা প্রসেসটায় চাপ স্থির থাকবে। ঠিক আছে? স্থির চাপে গ্যাসের কি বলা হয়? আয়তন প্রসারণ গুণাঙ্ক বলা হয়। ঠিক আছে? আয়তন প্রসারণ গুণাঙ্ক বলা হয়। তাহলে এই নির্দিষ্ট 1/273 ভগ্নাংশটিকে স্থির চাপে গ্যাসের আয়তন প্রসারণ গুণাঙ্ক বলা হয়। এর মান কি হবে? সব গ্যাসের ক্ষেত্রেই কি হবে? সমান হবে, মানে গ্যাস টু গ্যাস ভ্যারি করবে না, গ্যাস টু গ্যাস চেঞ্জ হবে না। তাহলে এই যে 1/273 অংশ কথাটা আমি বললাম আগের স্টেটমেন্টটায়, আগের কথাটায়, সেটাকে আমরা কি বলি? সেটা তো একটা ভগ্নাংশ, অবশ্যই এটা ভগ্নাংশ 1/273 অংশ। এবার এই ভগ্নাংশকে স্থির চাপে, চাপ তো স্থিরই থাকবে, কোনো কথা নাই, স্থির চাপে কি বলা হয়? আয়তন প্রসারণ গুণাঙ্ক, আয়তন প্রসারণ গুণাঙ্ক বলা হয়। ঠিক আছে? এটা ইম্পর্টেন্ট, আয়তন প্রসারণ গুণাঙ্ক বলা হয়। এবার এর যে মান, এর যে তোমার নিউমেরিক্যাল মান, মানে এর যে গাণিতিক যে মানটা হবে, সেটা কি হবে? সব গ্যাসের ক্ষেত্রেই সমান হবে। মানে তুমি অক্সিজেন নাও, নাইট্রোজেন নাও, কার্বন ডাই অক্সাইড নাও, যাই নাও না কেন, এর মান সবসময় একই থাকবে। ঠিক আছে? এটা লিখে নাও, পটাপট লিখে নাও।
বেশ, এবার আমি আবার এটা মুছে দিচ্ছি। হ্যাঁ, বেশ। এবার তাহলে আমরা এখান থেকে একটা কনক্লুশনে যেতে পারি। কি যেতে পারি? স্থির চাপে স্থির চাপে কোনো নির্দিষ্ট ভরের গ্যাসের আয়তন ওই গ্যাসের পরম উষ্ণতার সঙ্গে সমানুপাতিক। ঠিক আছে? তো স্থির চাপে কোনো নির্দিষ্ট ভরের গ্যাসের আয়তন ওই গ্যাসের পরম উষ্ণতার সঙ্গে সমানুপাতিক। মানে চাপ স্থির রাখতে হবে, কোনো নির্দিষ্ট ভর মানে নির্দিষ্ট ভর স্থির থাকবে, গ্যাসের আয়তন কি হবে? ওই গ্যাসের পরম উষ্ণতা, উষ্ণতা কি থাকবে? পরম উষ্ণতা, পরম উষ্ণতায় কি হবে? সমানুপাতিক হবে, পরম উষ্ণতার সঙ্গে সমানুপাতিক হবে। মানে গ্যাসের আয়তনের সঙ্গে উষ্ণতার সম্পর্ক সমানুপাতিক। গ্যাসের আয়তন যদি ভি হয়, সাপোজ গ্যাসের আয়তন যদি আমার ভি হয় আর উষ্ণতা যদি টি হয়, তাহলে আমার ভি প্রপোর্শনাল টু টি হবে। মানে ভি টি এর সঙ্গে সমানুপাতিক হবে, মানে আয়তন উষ্ণতার সঙ্গে সমানুপাতিক হবে। কখন? যখন চাপ স্থির থাকবে, যখন ভর স্থির থাকবে। এটা হয়ে গেল গাণিতিক রূপ। এটাকে আমরা কি বলি? গাণিতিক রূপ। ঠিক, এটাকে আমরা গাণিতিক রূপ বলি। লিখে নাও। মেসেজ লেখা যাচ্ছে না, কি জানি। আচ্ছা, নেক্সট ওয়ান। ঠিক আছে, এটা মুছে দিই। আচ্ছা, বেশ। আমি এটা রেকর্ডও করব, রেকর্ড করে আপলোডও করে দিব, কোনো অসুবিধা নেই। তাহলে এটা গ্রাফ কি হবে? এরকম হবে, সরি এরকম হবে। এটা হয়ে গেল আয়তন ভি, এটা হয়ে গেল উষ্ণতা টি। ঠিক আছে, ভি হলো আয়তন, টি হলো উষ্ণতা। ঠিক আছে, উষ্ণতা। বেশ, আর এটা একেবারে এরকম হবে, এইভাবে এই 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 এই। এটা হয়ে গেল -273°C, এটা হয়ে গেল 0, এইভাবে। ঠিক আছে, এটা ওয়াই অ্যাক্সিস, ওয়াই অক্ষ, এটা এক্স অক্ষ। ঠিক আছে, তাহলে আমার ওয়াই অক্ষে যখন আমার ভি থাকবে, ভি মানে আয়তন থাকবে, এটা আমার আয়তন থাকবে, আর এক্স অ্যাক্সিসে কি থাকবে? টেম্পারেচার থাকবে, মানে উষ্ণতা থাকবে। তাহলে এখানে এরকম একটা কার্ভ হবে, এরকম একটা স্ট্রেট লাইন তৈরি হবে, যেটা আমি যদি আরো বর্ধিত করি, টেনে নিয়ে আসি, তো সেটা কোথায় গিয়ে মিট করবে? কোথায় গিয়ে শেষ হবে? -273°C। এই -273°C আমার কথা বলি পরম শূন্য উষ্ণতা। এটাকে কি বলি? পরম শূন্য উষ্ণতা বলি। কি বলি? পরম শূন্য উষ্ণতা। বোঝা গেল?
লিখে নাও। বেশ, আশা করি লেখা হয়ে গেছে। ঠিক আছে, নেক্সট। এবার দেখো এখানে একটা চার্লসের সূত্র থেকে মনে রাখবে, এটা কি আছে, ভি প্রপোর্শনাল টু টি। এটা হয়ে গেল গাণিতিক রূপ। কি হয়ে গেল? গাণিতিক রূপ, তাই তো? তো এখান থেকে আমার একটা জিনিস আসে, দ্যাট ইজ v1 বাই t1 v2 বাই t2। এটা এটা একটা সূত্র, ঠিক আছে? এটা একটা ফর্মুলা, v1 বাই t1 v2 বাই t2। এবার সাপোজ ধরো তোমার v1 ইকুয়াল টু কি দেওয়া আছে, ধরে নাও 25 সিসি, v2 ইকুয়াল টু কি দেওয়া আছে 50 সিসি, t1 ইকুয়াল টু কি আছে 0 ডিগ্রি সেন্টিগ্রেড। এবার তোমাকে বার করতে হবে t2 ইকুয়াল টু কত। কি করতে হবে বলো? এটা আরবিটারি আমি বললাম। v1 25 ডিগ্রি সেন্টিগ্রেড সিসি, সরি সিসি মানে কিউবিক সেন্টিমিটার, মানে ঘন সেন্টিমিটার, ঘন সেমি, ঠিক আছে? সিসি মানে কি? সিসি মানে হলো তোমার কোথায় লিখবো সিসি, সিসি মানে কি ঘন সেমি, ঘন সেমি, সেন্টিমিটার তার কিউব। হ্যাঁ, এবার 25 সিসি কয়েকটা, v2 50 সিসি, t1 দেওয়া আছে 0 ডিগ্রি সেন্টিগ্রেড, আর t2 কি আছে বার করতে হবে। এবার মনে রাখবে এক্ষেত্রে একটা টুইস্ট আছে, যেটা p1 v1 p2 v2 মধ্যে তোমাকে কিছু করতে হতো না, শুধু কি করতে হতো মনে রাখতে হবে p1 v1 আর p2 v2 যে বয়লের সূত্র ছিল সেখানে কি করতে হতো, শুধু প্রেশারটাকে এটিএম এ কনভার্ট করতে হতো, ঠিক আছে? কিন্তু এখানে কি হবে, এখানে তোমাকে 0 ডিগ্রি সেন্টিগ্রেডকে কেলভিনে কনভার্ট করতে হবে, 0 ডিগ্রি সেন্টিগ্রেডকে কেলভিনে কনভার্ট করতে হবে। কিভাবে এটা আমি আসছি, কেলভিনটাও বলছি, কেলভিন উষ্ণতাও বলছি। কি করতে হবে, 273 এর সঙ্গে যোগ করে দিতে হবে, যে টেম্পারেচারই হোক না কেন ডিগ্রি সেন্টিগ্রেডে। হ্যাঁ, ডিগ্রি সেন্টিগ্রেডে থাকলে তাহলেই 273 দিয়ে যোগ করবে, যদি ডিগ্রি সেন্টিগ্রেড হয় তবেই 273 দিয়ে যোগ করবে। যদি ফারেনহাইট থাকে তো ফারেনহাইটকে আগে সেলসিয়াসে কনভার্ট করবে, দেন সেলসিয়াসকে কেলভিনে কনভার্ট করবে। তাহলে ফারেনহাইট থেকে সেলসিয়াস কনভার্ট করবে, সেক্ষেত্রে একটা সূত্র আছে, ওই সূত্রতে ফেলাবে। ওই সূত্রটা আমি আই থিঙ্ক এই দশম শ্রেণীতে আছে, আমি করিয়ে দিব। সেক্ষেত্রে কী হবে, তোমার ফারেনহাইট থেকে সেলসিয়াসে কনভার্ট করতে পারবে, এবং অবশ্যই করতে পারবে, সেলসিয়াস থেকে ফারেনহাইটও কনভার্ট করতে পারবে। ফারেনহাইট থেকে সেলসিয়াস তৈরি করবে, তারপরে সেলসিয়াস থেকে কি করে কেলভিন করবে, কিছুই না 273 দিয়ে যোগ করে দিবে। তোমার যদি 400 ডিগ্রি সেন্টিগ্রেড হয় তো 400 প্লাস 273, 100 ডিগ্রি সেন্টিগ্রেড হয় তো 100 প্লাস 273, যদি 50 ডিগ্রি সেন্টিগ্রেড হয় 50 প্লাস 273 কেলভিন হবে, ঠিক আছে? এটা যোগ হবে, তো যোগ হলে কি হবে 273 কি হবে কেলভিন হবে, 273 কেলভিন হবে। বোঝা গেল? এবার কি করবে, এবার শুধু পুট করবে, v1 এর জায়গায় ওর ভ্যালুটা, v2 এর জায়গায় ওর ভ্যালুটা, t1 এর জায়গায় ওর ভ্যালুটা, t2 এর জায়গায় ওর ভ্যালুটা। কিরকম হবে সেটা আমি করিয়ে দিচ্ছি। v1 প্রথমে আমি v1 ইউজ করব, v1 এ কত 25 সিসি, v1 এ 25, তাহলে আমার 25 সিসি, সিসিও দিলাম, ধরো আমার ইউনিটও দিলাম, কারণ ইউনিটটা তাহলে কাট হয়ে যাবে, দেখেই বুঝতে পারবে। ইউনিট দিয়ে করাটা খুব ভালো, কেন? কারণ তা তুমি বুঝতে পারবে ইউনিট কনভার্সন কি হচ্ছে, লাস্টে কি ইউনিট থাকছে, আর ইউনিটটা কোন ইউনিট কেটে যাচ্ছে সেটা ভালো করে বুঝতে পারবে, ঠিক আছে? এমনিতে তোমার ইউনিট টেম্পারেচারের ইউনিটই আসবে, উষ্ণতার ইউনিটই আসবে, তো তা সত্ত্বেও তুমি চোখের সামনে বুঝতে পারবে যে কেন তোমার উষ্ণতারই ইউনিটটা আসলো। তো সেক্ষেত্রে 25 সিসি মানে v1, t1 কি আছে 273 কেলভিন, তাহলে 273 কেলভিন। এবার v2 কি হবে 50 কি আছে সিসি আছে, তো দেখো এই সিসি আর এই সিসি কেটে যাবে, ইউনিট কেটে গেল, দুটো কি ইউনিট, আর এটা হয়ে যাবে t2। বার করবে, কি করে বার করবে দেখো, 25 আর 25 দুগুণে 50, তাই তো? ঠিক, এবার এটাকে আমি উল্টে দাও, 273 কেলভিন ইকুয়াল টু t2 বাই 2। এটাকে এই গোটা জিনিসটাকে আমি শুধু লব হরটা উল্টে দিলাম,
লবটাকে হর করে দিলাম, হরটাকে লব করে দিলাম, আর কিচ্ছু না। সমান সমানের দুদিকে আমি লব হরকে ইন্টারচেঞ্জ করে দিলাম, লবটাকে হর, হরটাকে লব করলাম, শুধু এটাই। এখান থেকে এখানে, এখান থেকে এখানে, এখান থেকে এখানে, ঠিক আছে। এবার T2 ইকুয়াল টু কি হবে, এই জায়গাটা মুছে দিচ্ছি, হ্যাঁ সরি। T2 ইকুয়াল টু কি হবে, 2 ইন্টু 273 কেলভিন, তাই তো। তাহলে কি হবে, 3 দুগুণে 6, 7 দুগুণে 14, হাতে 1, 2 দুগুণে 4, একে 5। কই দেখো, 3 দুগুণে 6, 7 দুগুণে 14, একে 1, 2 দুগুণে 4, একে 5। তুমি ক্রস চেক করতে পারো, 2 দিয়ে ভাগ করে আবার 273ই আসবে। 2 দিয়ে ভাগ করো, 2 দুগুণে 4, 1 14, 7 দুগুণে 14, আর 6, 3 দুগুণে 6। তাহলে আবার 2 দিয়ে ভাগ করলে আবার এটাই আসবে। তাহলে কি আসবে, কেলভিন। এটা হয়ে গেল T2 টেম্পারেচার। বোঝা গেল। এইভাবে করে চার্লসের সূত্র সলভ করবে, ঠিক আছে। নেক্সট, এবার আরেকটা সূত্র মনে রাখবে, ঘনত্বের সঙ্গেও প্রেশার রিলেট হয়। কিরকম, সেক্ষেত্রে P1 D1 P2 D2, এই সূত্রটা মনে রাখবে, ঠিক আছে। যেখানে এই যে এগুলো এগুলো হয়ে গেল চাপ, মানে প্রেশার, আর এই যে D1 D2 এগুলো হয়ে গেল ঘনত্ব, মানে ডেনসিটি, ঠিক আছে। ঘনত্ব বা ডেনসিটি, ডেনসিটি শুরু হয় কি দিয়ে, ডি দিয়ে, সেই জন্য D1 D2 ডি দিয়ে রিপ্রেজেন্ট হয়, মানে দেখানো যায়। আর চাপ মানে কি, প্রেশার, তো প্রেশারটা পি দিয়ে, তাই জন্য P1 P2। বোঝা গেল। সবসময় ইংলিশ লেটারগুলোকে বেশি দেখা হয়, যেমন ভলিউম, তাহলে ভি দিয়ে, ভলিউম মানে আয়তন, কিন্তু আমরা আয়তন দিয়ে তো আর আমি গোটা পৃথিবী চালাচ্ছি না, আমাদের বাংলা তো গোটা পৃথিবীতে চলে না, ইংলিশটাই চলে, সেজন্য ভলিউমের ভি থেকে আমরা ইউজ করি আয়তন, ঠিক আছে। তার মানে চাপ, চাপের ইংলিশ প্রেশার, প্রেশারের পি দিয়ে আমরা প্রেশারটাকে দেখাই, চাপটাকে রিপ্রেজেন্ট করি। তার মানে ডেনসিটি মানে ঘনত্ব, ডেনসিটি ডি দিয়ে আমরা ঘনত্ব বোঝাই, ঠিক আছে। নেক্সট, এবার এটারও একটা অঙ্ক করা যায়। কি অঙ্ক করতে পারি, দেখো, এটা মুছে দিলাম, ওকে। দেখো, ধরে নাও আমার P1 76 mmHg, ঠিক আছে। যেহেতু এককগুলো কেটে যাবে, সেজন্য আমি একই একক নিচ্ছি। P2 ইকুয়াল টু 1 6 গুণে 152, 152 mmHg, ঠিক আছে। এবার D1 ইকুয়াল টু কি আছে তোমার, ধরো D1 ইকুয়াল টু তোমার আছে 0.089, কি আছে, গ্রাম পার লিটার, গ্রাম পার লিটার, হ্যাঁ লিটার, গ্রাম পার লিটার। তাহলে আমার বার করতে হবে D2 ইকুয়াল টু কি হবে, পুট করবে, শুধু শুধু পুট করবে, চেষ্টা করবে, কি হতে পারে, কি হতে পারে, দেখো ভ্যালু বসাবে। আমরা কি জানি, আমি এটা সাইড করে দিচ্ছি, হ্যাঁ। আমি জানি P1 বাই D1 P2 বাই D2, তাই তো। আমার P1 এর ভ্যালু কি আছে, 76 mmHg, তো 76 mm, আচ্ছা একটু ভালো করে লিখি, কি হবে 76 mmHg, এটা একক, হ্যাঁ এটা একক। আর এখানে আমার আছে কি 76, এটা আছে 76, ঠিক আছে। বা এটা তো আলাদা সূত্র হয়ে গেল 76। এবার আমরা কাজ করবো D1 দিয়ে। D1 এ কি আছে 0.089, কি আছে
গ্রাম পার লিটার, জি পার এন। জি মানে গ্রাম, GRAM গ্রাম, তো সেখান থেকে জি, লিটার LITRE লিটার, এল ফর লিটার। এবার আমার P2 আছে, এই যে 152 mm কি হবে, HG হবে, বাই আমার D2 বার করতে হবে, তাই তো? দেখো 76 দুগুণে 152, এটা 2 হবে, ঠিক আছে? এবার কোনাকুনি গুণ করো, D2 ইকুয়াল টু কি হবে, 2 ইন্টু 0.089 গ্রাম পার লিটার, এটাই হবে অ্যান্সার। এটা গুণ করে ফেলবে, ঠিক আছে? D2 ইকুয়াল টু 2 ইন্টু 0.089 গ্রাম পার লিটার হবে। কিছুই না, হর আর লবকে ঘুরিয়ে দিবে, তারপরে দেখবে D2 ইকুয়াল টু কি আসবে, 2 ইন্টু 0.089 গ্রাম পার লিটার। এটা নিচে করবে। নেক্সট, এবার পরম শূন্য, পরম স্কেল। আচ্ছা, পরম শূন্য উষ্ণতা, এই কথাটা কোথা থেকে আসছে বলতো? আমাদের ধারণা হয় যে -273 ডিগ্রি সেন্টিগ্রেড, এখানে কি হয়ে যায়, আয়তন শূন্য হয়ে যায়, গ্যাসের আয়তন শূন্য হয়ে যায়। এক্ষেত্রে গ্যাস হতে হবে, গ্যাসের আয়তন শূন্য হয়ে যায়। এবার এই উষ্ণতাকে আমরা কি বলি, পরম শূন্য উষ্ণতা। যেহেতু গ্যাসের আয়তন শূন্য হয়ে যায়, সেখান থেকে আসছে কথাটা পরম শূন্য উষ্ণতা। আয়তন শূন্য, সেখান থেকে আসছে পরম শূন্য উষ্ণতা, -273 ডিগ্রি সেন্টিগ্রেড। এবার এই যে -273 ডিগ্রি সেন্টিগ্রেড, এখান থেকে আমাদের আসে আরেকটা টার্ম, সেটা হলো পরম স্কেল বা অ্যাবসোলিউট স্কেল। কিসে আওয়াজ হচ্ছে? কি জানি, ছাই না কিসের আওয়াজ হলো, সরি। পরম স্কেল, ঠিক আছে? পরম স্কেল কি হবে, -273 ডিগ্রি সেন্টিগ্রেড, সরি, কে 0 ডিগ্রি সেন্টিগ্রেড, 0 ডিগ্রি সেন্টিগ্রেড না, 0 ডিগ্রি ধরে যদি তাপমাত্রার প্রতি ডিগ্রিকে 1 ডিগ্রি সেন্টিগ্রেডের সমান হিসেবে মাপা যায়, তাহলে যে স্কেল পাওয়া যায় তাকে কি বলে, তাকে এই পরম স্কেল বলে, দেখার জায়গা নেই, পরম স্কেল বলে, সরি, ঠিক আছে? কি বলে, পরম স্কেল বলে। তো পরম স্কেল মানে -273 ডিগ্রি সেন্টিগ্রেডকে আমরা 0 ডিগ্রি ধরবো, আর সেই 0 ডিগ্রির সাপেক্ষে প্রতি 1 ডিগ্রি করে আমরা হিসাব করব, ঠিক আছে? যেখানে কি হবে, 1 ডিগ্রি সেন্টিগ্রেড ইকুয়াল টু +273 ডিগ্রি কেলভিন, ঠিক আছে? মানে প্রত্যেক 1 ডিগ্রি সেন্টিগ্রেডকে
আমরা 273 দিয়ে যোগ করে করে যে স্কেলটা পাবো সেটাকে আমরা বলবো পরম স্কেল। ঠিক আছে, তাই কি 0 + 273, না না একটু একটু বলছি, পরম শূন্য বা -273°C-কে 0 ডিগ্রি ধরে তাপমাত্রার প্রতি 1 ডিগ্রি সেন্টিগ্রেডের সমান হিসাবে মেপে যে স্কেলটা আমরা পাবো, প্রত্যেকটা 1 ডিগ্রি সেন্টিগ্রেডের নিরিখে -273°C আমরা 0 ডিগ্রি ধরে যে স্কেলটা তৈরি করবো সেটাকে আমরা বলবো পরম স্কেল বা অ্যাবসোলিউট স্কেল। ওকে, নেক্সট। এবার এটার একটা নাম আছে, ঠিক আছে, এটার একটা নাম আছে। এটা যিনি আবিষ্কার করেছেন ওনার নাম হলো লর্ড কেলভিন। কি নাম? লর্ড কেলভিন। লর্ড কেলভিন, ঠিক আছে, ইনি আবিষ্কার করেন। সেই জন্য এই স্কেলটাকে আমরা বলি কেলভিন স্কেল। কেলভিন, হ্যাঁ, কেলভিন স্কেল, ঠিক আছে, পরম স্কেল বা কেলভিন স্কেল, যেটা এই ডিগ্রি সেন্টিগ্রেড গুলোকে আমরা কে দিয়ে রিপ্রেজেন্ট করি, যে 17 কে টেম্পারেচার, 23 কে টেম্পারেচার, 273 কে টেম্পারেচার, এই কে দিয়ে আমরা রিপ্রেজেন্ট করি। ডিগ্রি সেন্টিগ্রেড বা ডিগ্রি ফারেনহাইট হিসাবে রিপ্রেজেন্ট করি না, কে দিয়ে রিপ্রেজেন্ট করি। ঠিক আছে, বোঝা গেল? ওকে, বেশ। নেক্সট ওয়ান মুছে দিলাম। তাহলে কি হবে? ধরো আমার ডিগ্রি সেন্টিগ্রেডে আমার কি আছে -273°C, ঠিক আছে, তাই এটা কেলভিন স্কেলে কি হবে? কে ফর কেলভিন স্কেল, -273°C জিরো ধরা হয়েছে, সেটা হয়ে যাবে 0 কেলভিন। এখানে ধরো 0 ডিগ্রি সেন্টিগ্রেড আছে, তাহলে এখানে কি হবে 0 + 273 মানে আসবে 273 কেলভিন। তারপরে যা টেম্পারেচার হবে সব টেম্পারেচারের সঙ্গে 273 যোগ হবে। এখানেও 273 যোগ হয়েছে, +273 -273 কি হয়? 0ই তো হয়। -273 ছিল, -273°C, তার সঙ্গে আমি কেলভিনে কনভার্ট করব, কি করব? +273 কেলভিন, +273 করব, তাই তো। তো -273 + 273 কি হবে? 0 হবে, তো 0 কেলভিন। দ্যাটস ইট। বোঝা গেল? এবার মনে রাখবে, এবার একটা জিনিস মনে রাখবে, যে আমাদের চার্লস আর বয়েল, চার্লস কি বয়েল কি বলছে? বয়েল হলো পিভি P1 V1 = P2 V2, এটা হলো বয়েলের সূত্র, বয়েল, তাই তো। আর V1/T1 and V2/T2 এটা হয়ে গেল চার্লসের সূত্র, চার্লসের সূত্র। এবার দুটোকে আমি কম্বাইন করতে পারি, মানে বয়েলের সূত্র চার্লসের সূত্রের সংযোগ বা কম্বিনেশন। তাহলে সেক্ষেত্রে কি হবে? দুটোকে যদি আমি কম্বাইন করি কি হবে? কি হতে পারে? দেখো খুব সিম্পল। তাই সেক্ষেত্রে হবে P1 V1/T1 = P2 V2/T2। এটা হয়ে গেল কম্বিনেশন অফ চার্লস অ্যান্ড বয়েলস ল। P1 V1/P2 V2, P1 V1/T1/P2 V2/T2। ওকে, বুঝা গেল? আচ্ছা, এবার এখান থেকে আরেকটা মনে রাখবে, আরেকটা তোমার সমীকরণ আসে। কি সমীকরণ? আজকে মোটামুটি গাছটা শেষ করে দিব, ঠিক আছে। সেটা হয়ে গেল PV = nRT। এটাকে আমরা বলি গ্যাসের অবস্থার সমীকরণ। ঠিক আছে, গ্যাসের অবস্থার সমীকরণ, যেখানে অবশ্যই P মানে চাপ, V মানে আয়তন, N মানে মোল সংখ্যা, কত মোল তুমি নিয়েছো,
আর হলো সার্বজনীন গ্যাস দুর্ভোগ, সার্বজনীন গ্যাস দুর্ভোগ। আর টি হলো, এটা টি, টি মানে হলো উষ্ণতা, এটা লিখে না। পি মানে চাপ, ভি মানে আয়তন ভলিউম, এন মানে মোল সংখ্যা কত মোল নিয়েছো, আর হলো সার্বজনীন গ্যাস দুর্ভোগ যেটা ভ্যালু সবসময় ফিক্স থাকে, আর টি হলো উষ্ণতা। এটাকে আমরা বলি গ্যাসের অবস্থার সমীকরণ। ঠিক আছে, এবার মনে রাখবে এই যে উপরোক্ত এই পিভি আর টি, পিভি ইকুয়াল টু এনআরটি, ঠিক আছে, এবং তার সঙ্গে যোগ করবে বয়েলের সূত্র ও চার্লসের সূত্র। যেসব গ্যাস মেনে চলে, হ্যাঁ, তাদেরকে কি বলে, কি বলতে পারে, আদর্শ গ্যাস। আমরা কি বলি আদর্শ ছেলেমেয়ে মানে কি, আদর্শ গ্যাস, আদর্শ ছেলেমেয়ে মানে কি, যারা সবার সব নীতি বাক্য সবকিছু মেনে চলে, তারা আদর্শ, তাই তো। তো এক্ষেত্রে আদর্শ মানে সেটা না নীতি বাক্য মেনে চলবে, সবকিছু মানে গুরুজনদের সম্মান দিবে, সেটা না। এক্ষেত্রে তোমার পিভি ইকুয়াল টু এনআরটি মানে গ্যাসের অবস্থার সমীকরণ, চার্লসের সূত্র, বয়েলের সূত্র, এগুলো সব মেনে চলবে যে সমস্ত গ্যাস, তাদেরকে আমরা বলবো আদর্শ গ্যাস। বোঝা গেল? ওকে। আর যারা মানবে না তাদেরকে কি বলবো, যারা মানবে না তাদেরকে আমরা কি বলবো, যারা মানবে না তাদেরকে আমরা কি বলবো, বাস্তব গ্যাস। যারা মেনে চলবে না, এবার এটা মেনে চলে, এবার যারা বা যেসব গ্যাস এই পিভি ইকুয়াল টু এনআরটি, এটা একটা সূত্র, তারপরে চার্লস, বয়েল সূত্র মানবে না বা মেনে চলবে না, তাদেরকে আমরা কি বলবো, বাস্তব গ্যাস বলবো, বাস্তব গ্যাস। বোঝা গেল? যেসব গ্যাস পিভি ইকুয়াল টু এনআরটি, চার্লস, বয়েলস এগুলো সূত্র মানবে না, তাদেরকে আমরা বলবো বাস্তব গ্যাস। বোঝা গেল? এদের ক্ষেত্রে এই পিভি ইকুয়াল টু এনআরটি হয় না। বেশ, তারপরে এবার কি আসবে, অ্যাভোগাড্রো প্রকল্প। অ্যাভোগাড্রো প্রকল্প একই উষ্ণতা ও চাপে সম আয়তন, কি কোথায় আওয়াজ হচ্ছে দেখি তো, মোবাইলে আওয়াজ হচ্ছে নাকি, না কি জান কোথায় আওয়াজ হচ্ছে, এক মিনিট, সব তো ঠিকই আছে। আচ্ছা বেশ, সব ঠিক আছে,
সম আয়তন সকল গ্যাসে, সেটা মৌলিক হোক বা যৌগিক, মৌলিক বা যৌগিক, ঠিক আছে, সমসংখ্যক, এটা খ, হ্যাঁ, সমসংখ্যক অণু কি হবে, বর্তমান থাকবে, সমসংখ্যক থাকবে, এটাকে অ্যাভোগাড্রো বলে। যদি আমি এখানে কি কি বলছে, কি কি পয়েন্ট বলছে, একটা বলছে তোমার একই উষ্ণতা, উষ্ণতা সেম থাকতে হবে, মানে আমি ধরো অক্সিজেন নিলাম, কার্বন ডাইঅক্সাইড নিলাম, নাইট্রোজেন নিলাম, অক্সিজেন, কার্বন ডাইঅক্সাইড, নাইট্রোজেন, ঠিক আছে। এবার আমার উষ্ণতা সেম রাখতে হবে, যেটাই আমি 3টা গ্যাস নিই, 4টা গ্যাস নিই, 10টা গ্যাস নিই, 11টা গ্যাস নিই, যাই নিই না কেন, উষ্ণতা প্রত্যেকের সেম রাখতে হবে, একই উষ্ণতা, উষ্ণতা কমন। চাপ, চাপও কমন, একই চাপে রাখতে হবে, ঠিক আছে। তাহলে কি হবে, সব সম আয়তন, আচ্ছা আয়তনও সেম রাখতে হবে। যদি অক্সিজেন 20 ধরো ধরে নাও, তুমি যে পাত্রে রাখছো যতটুকু অক্সিজেন নিয়েছো, নাইট্রোজেনও ততটুকু হবে, কার্বন ডাইঅক্সাইডও ততটুকু হবে, ঠিক আছে, সম আয়তন। তাহলে আমি 3টা যদি গ্যাস নিই, ধরো অক্সিজেন, নাইট্রোজেন আর কার্বন ডাইঅক্সাইড, তাহলে উষ্ণতা সেম থাকবে 3টার ক্ষেত্রে, চাপ স্থির থাকবে 3টার ক্ষেত্রে, আয়তনও স্থির থাকবে। তাহলে সেক্ষেত্রে সকল গ্যাসে, মানে প্রত্যেকটা 3টা গ্যাসেই কি হবে, সেটা মৌলিক হোক বা যৌগিক, মৌলিক যেমন অক্সিজেন মৌলিক, হাইড্রোজেন মৌলিক, কিন্তু কার্বন ডাইঅক্সাইড তো যৌগিক, সেক্ষেত্রে দুটো ভিন্ন ধর্মী এলিমেন্ট আছে, ভিন্ন ধর্মী মৌল আছে, কার্বন আর অক্সিজেন দুটো সহযোগে কার্বন ডাইঅক্সাইড তৈরি হয়, তো সেটা যৌগিক হয়ে গেল। আর অক্সিজেন আর নাইট্রোজেন হয়ে গেল মৌলিক, কারণ সেটাতে আলাদা কোনো কিছু নেই। তাহলে মৌলিক আর যৌগিক যাই হোক না কেন, সবই গ্যাস। তো সবার ক্ষেত্রে একই উষ্ণতা, একই চাপ, একই আয়তনে সকল গ্যাসে সমসংখ্যক অণু থাকবে, অণুর সংখ্যা সেম থাকবে, ঠিক আছে। পরবর্তী ক্ষেত্রে দেখা গেছে শুধু সমসংখ্যক অণু না, অনেক ক্ষেত্রে সমসংখ্যক পরমাণুও থাকতে পারে, ঠিক আছে, সেটা আলাদা জিনিস। তো সমসংখ্যক অণুটা স্ট্যান্ডার্ড থাকবেই, ঠিক আছে। তো সেক্ষেত্রে এর ভ্যালু হয়ে গেল 6.023 into 10⁻23 সংখ্যক। এটা লিখবে সংখ্যক, কোনো ইউনিট থাকবে না, এটা আসলে সংখ্যা, অনেক বড় সংখ্যা, কিন্তু এটা সংখ্যা, এতটাই অণু থাকবে, বুঝা গেল। নেক্সট, নেক্সট ওয়ান বুঝে নিলাম। এবার আরেকটা জিনিস লক্ষ্য করো, গে লুসাকের কি আছে, আয়তন সূত্র। আচ্ছা, গ্যাসের আয়তন সূত্র, গে লুসাকের গ্যাস আয়তন সূত্র, ঠিক আছে। একই উষ্ণতা ও চাপে গ্যাসীয় পদার্থের বিক্রিয়াকালে, মানে বিক্রিয়ার সময়, বিক্রিয়া হাইপেন কালে, বিক্রিয়াকালে, ঠিক আছে, গ্যাসগুলি গ্যাসগুলি হ্যাঁ কি হবে, আয়তন সরল অনুপাতে, সরল অনুপাতে কি করবে, রক্ষা করবে, রক্ষা করে, ঠিক আছে।
তাহলে একই উষ্ণতা চাপ, তাহলে এখানে গে লুসাকের গ্যাসের আয়তন সূত্র কি বোঝা যাবে? উষ্ণতা এক থাকতে হবে প্রত্যেকটা গ্যাসের, চাপও প্রত্যেকটা গ্যাসের এক থাকতে হবে, ঠিক আছে? গ্যাসীয় পদার্থের বিক্রিয়াকালে মানে বিক্রিয়ার সময় এটা শুধু ধার্য হবে, অন্য সময় এটা আমরা ধার্য করব না। তাহলে সেক্ষেত্রে গ্যাস অণুগুলির আয়তন, যে গ্যাস অণুগুলির আয়তন হবে সেটা সরল অনুপাত রক্ষা করবে, মানে সরল অনুপাতে যুক্ত হবে, ঠিক আছে? তাহলে উষ্ণতা সেম থাকতে হবে, চাপ সেম থাকতে হবে, বিক্রিয়ার সময় গ্যাসীয় পদার্থগুলো এমন ভাবে নিজেদের মধ্যে বিক্রিয়া করবে যে আয়তনটা সরল অনুপাতে হবে। কিরকম? একটা উদাহরণ দিই। কি করে বুঝাবো? যেমন শুষ্ক বায়ুর বাষ্প ঘনত্ব 14.4, জলীয় বাষ্পের ঘনত্ব 18/2 নয়। শুষ্ক বায়ুতে জলীয় বাষ্প মিশ্রিত শুষ্ক বায়ু অপেক্ষা দরকার নেই। এই লিখে রাখবে, যেমন জলের ক্ষেত্রে কি হবে? 18 গ্রাম হয়, 18 গ্রাম পার মোল, মানে আলটিমেটলি তোমার আয়তনটা তোমার সমানুপাতে থাকবে। যদিও এটা ডাল্টনের পরমাণু বাদ দিয়ে এটা এক্সপ্লেন করা যায় না, এটা খুব একটা ইম্পর্টেন্ট নেই। গে-লুসাকের তত্ত্ব থেকে খুব একটা কোশ্চেন আসে না, দশম শ্রেণীতেও আসে না, মাধ্যমিকেও আসে না, হায়ার ক্লাসেও খুব একটা আসে না, কিন্তু এটা জেনে রাখা ভালো, ঠিক আছে? তো অলমোস্ট আমি কভার তো করে ফেলছি, ঠিক আছে? ব্যাপন তো আগেই বলে দিয়েছি। তাহলে আমার আদর্শ গ্যাস কেন বলছি? দেখো, বাস্তব গ্যাসের ক্ষেত্রে না অনেক কিছু মেলে না। বাস্তব গ্যাস অনেক নর্মাল যে গ্যাসের যে টেন্ডেন্সিগুলো আমি আলোচনা করেছি বা গ্যাসের আচরণের অধ্যায় তোমরা যেগুলো জিনিস দেখবে, যে ব্যাপন ধর্ম, তারপর চারিদিকে ছড়িয়ে পড়ে, তারপরে গ্যাসের অণুগুলো চাপ সৃষ্টি করে, তারপর উষ্ণতার সঙ্গে ওর যে পরিবর্তনটা হয়, চাপের সঙ্গে যে ওর পরিবর্তনটা হয়, আয়তনের যে ওর একটা রোল আছে, ওর যে অবস্থা সমীকরণ PV=nRT, এই সমস্ত কিছু যা যা আমরা পড়লাম সে সব কিছু থেকে যদি ডেভিয়েট করে কোনো একটা পয়েন্টে, সেটাকে আমরা বাস্তব গ্যাস বলবো, ঠিক আছে? তো বাস্তব গ্যাস নিয়ে আমরা খুব একটা বেশি দশম শ্রেণীতে পড়াশোনা করি না। আমি বিশেষ করে এটা বলবো যে যখন তোমরা ক্লাস 10 পার করে ক্লাস 12 পড়বে, ক্লাস 12-এর পর যখন তোমরা ক্লাস 12-এ তোমরা কিছুটা জানতে পারবে যে বাস্তব গ্যাসে ভ্যান ডার ওয়ালস ইকুয়েশন একটা হয়, ঠিক আছে? ওটা তোমরা জানতে পারবে যে P+A² n² আই থিঙ্ক বাই v² এরকম একটা, দূর আমি গুলিয়ে যাচ্ছি, আর B-NB = nRT, এরকম একটা সূত্র আছে, ঠিক আছে? যেটাকে বলা হয় ভ্যান ডার ওয়ালস ইকুয়েশন, ঠিক আছে? আমারই এটা গুলিয়ে যায় অনেকবার করে, যতবার দেখি ততবার গুলোয়, ঠিক আছে? অনেস্টলি বলছি। তারপর যখন তোমরা বিএসসিতে যাবে, সেখানে মোটামুটি রিয়েল গ্যাসের সম্পর্কে অনেক কিছু জানবে, আইডিয়াল গ্যাস সম্পর্কে অনেক কিছু জানবে, আর সেখানে কাইনেটিক থিওরি অফ গ্যাসেস জানবে, আরও অনেক গ্যাসের নিয়ম আছে, গ্রাহামস ল আছে, অনেক কিছু আছে। তারপর এমএসসিতে গ্যাসের খুব একটা নেই, বিএসসিতে মোটামুটি গ্যাস, লিকুইড, সলিড এগুলো পড়িয়ে দিবে। এমএসসিতে আলাদা করে সলিডটা একটু পড়তে হবে, সলিড থেকে CSIR গেট এগুলোতে কোশ্চেন আসে, লিকুইড থেকে খুব একটা কোশ্চেন আসে না, গ্যাস থেকেও কোশ্চেন আসে না। গ্যাস আর লিকুইড থেকে কোশ্চেন আসে IIT জ্যামে কোশ্চেন আসতে পারে, পিজিটি কেমিস্ট্রিতে আসতে পারে, কিন্তু খুব একটা গেট নেট এগুলোতে আসে না, ঠিক আছে? নেক্সট ওয়ান, লিকুইডের ক্ষেত্রে ক্যাপিলারি অ্যাকশনটা ইম্পর্টেন্ট হয়, ভিসকোসিটি, তার মানে সান্দ্রতা, তারপরে তোমার এটা কি বলে সারফেস টেনশন, এগুলো খুব ইম্পর্টেন্ট, ঠিক আছে? তো আদর্শ গ্যাসে কি কি জানলাম? আদর্শ গ্যাসে কি হয়? প্রথম কথা, ওরা ছড়িয়ে পড়ে, তার মানে আদর্শ গ্যাসের অণুগুলোর মধ্যে আকর্ষণ বল সবচেয়ে কম। যদি আমি সলিড, লিকুইড গ্যাস বলি, কঠিন তরল গ্যাস বলি, তাহলে সেক্ষেত্রে গ্যাসের অণুগুলির মধ্যে আকর্ষণ বল সবচেয়ে কম। গ্যাসের অণুগুলির এটা হ্যাঁ, আমি অনেক লিখতে যদি একটু এদিক ওদিক করে দিই, বোঝার চেষ্টা করবে। অণুগুলি, এটা অণু, আরে বাবা রস্যু, হ্যাঁ, অণুগুলির মধ্যে কি হবে? আকর্ষণ কম হয়, আকর্ষণ
খুব কম হয় বা নগণ্য হয়, হ্যাঁ কম হয় আমি সেটাই বলছি, নগণ্যও লেখা যায়, ঠিক আছে। ছড়িয়ে পড়ে কোনো একটা জায়গায়, তুমি যখন দেখবে আমি আগের ক্লাসে পড়িয়েছি যে স্প্রে করলে, পারফিউম দু রকমের হয়, একটা লিকুইড স্প্রে হয়, একটা গ্যাসিয়াস স্প্রে হয়। লিকুইড স্প্রেগুলো তোমার নিচে গিয়ে পড়বে, ঠিক আছে, আর গ্যাসিয়াসটা ছড়িয়ে যাবে। তো যে গ্যাসিয়াস স্প্রেটা ওটা একবার স্প্রে করে দেখবে, বা ওটা দরকার নেই, ওটা ছেড়ে দাও। যে ধূপকাঠি, যে ধুনা আমরা দেখি মণ্ডপে দেখি, পূজাতে দেখি, সেগুলো দেখবে ছড়িয়ে পড়ে, তাই তো। তার মানে এই গ্যাসের কি হবে, ব্যাপন ধর্ম আছে। ছড়িয়ে পড়া মানেই ব্যাপন বা ডিফিউশন, ব্যাপন ধর্ম। আর কি হয়, ওরা গ্যাসের অণুগুলো চাপ তৈরি করে, ওরা ছোটাছুটি অবস্থায় থাকে, সবসময় গতিশীল থাকে। গ্যাসের অণুগুলো সবসময় কি থাকে, গতিশীল থাকে, ঠিক আছে। আর গতিশীল থাকে বলেই পাত্রের দেওয়ালে কি হয়, চাপ সৃষ্টি করে। তাহলে সেই চাপকে আমরা কি বলি, গ্যাসের চাপ, গ্যাসের চাপ, ঠিক আছে, বোঝা গেল। আর গ্যাসের আয়তন বলতে ওরকম কিছু নেই, গ্যাস তো যে পাত্রে আকার ধারণ করবে সেখানেই এখন ছড়িয়ে পড়বে, ওর ছড়িয়ে পড়া টেন্ডেন্সি, ওর নির্দিষ্ট আয়তন নেই, নির্দিষ্ট আকার নেই, নির্দিষ্ট আয়তন নেই গ্যাসের, ঠিক আছে। আর কি বললাম, এটাই হয়ে গেল। আর উষ্ণতার সঙ্গে কি সম্পর্ক, চাপের সঙ্গে কি সম্পর্ক, সেটা তো আমি বললাম। চার্লসের সূত্র মানে চাপ স্থির রেখে উষ্ণতার সঙ্গে সম্পর্ক, আর বয়লের ক্ষেত্রে উষ্ণতা স্থির রেখে চাপের সঙ্গে আয়তনের সম্পর্ক। দুটো ক্ষেত্রে আয়তনটাই ডিফার করছে, আয়তনটাই চেঞ্জ হচ্ছে, আয়তনটাই পরিবর্তিত হচ্ছে। একটা বয়লের ক্ষেত্রে স্থির উষ্ণতায় স্থির ভরে তোমার আয়তনের সঙ্গে চাপের সম্পর্ক, আর চার্লসের ক্ষেত্রে চাপ স্থির রেখে, ভর স্থির রেখে আয়তনের সঙ্গে উষ্ণতার সম্পর্ক, ঠিক আছে। আরেকটা যেটা বললাম P1/D1 = P2/D2, ওটা হয়ে গেল প্রেশার মানে চাপের সঙ্গে ঘনত্বের সম্পর্ক, বোঝা গেল। আর কি আছে, হ্যাঁ হয়ে গেছে, আদর্শ গ্যাস PV = RT হয়ে গেছে। এবার আমার লাস্ট যেটা বাকি থাকলো, বাস্তব গ্যাসের আদর্শ আচরণ থেকে বিচ্যুতির কারণ। এবার বাস্তব গ্যাসগুলো কি, যেগুলো আদর্শ গ্যাস থেকে আলাদা ডেভিয়েশন দেখায়, মানে আলাদা একটু হয়, ঠিক আছে, ও নর্মাল যে নিয়মগুলো সেগুলো মেনে চলে না। এবার এই ব্যতিক্রমী আচরণটার কারণ কি কি হতে পারে। এক নম্বর, আমি বই থেকেই বলছি, এক নম্বর বলছে গ্যাসীয় গতীয় তত্ত্বের গ্যাসের অণুগুলি বিন্দু ভরের মতো। আচ্ছা, বাস্তব গ্যাসের অণুগুলি অবাধ বিচরণের জন্য কার্যকরী আয়তন তত্ত্বের আয়তনের তুলনায় কম হয়। আচ্ছা, যতটা আয়তন ওর দরকার যাতে ও ছড়িয়ে পড়তে পারে, ও সব নর্মাল যে ধর্মগুলো সেগুলো শো করতে পারে, সেক্ষেত্রে যদি তোমার পাত্রের আয়তনের তুলনায় গ্যাসের অণুগুলির অবাধ বিচরণের জন্য যে কার্যকরী আয়তন, গ্যাসের অণুগুলো কি হবে, চারিদিকে ছড়িয়ে পড়বে, তার জন্য যতটা আয়তন লাগবে ছড়িয়ে পড়ার জন্য, ওই গতি শক্তির জন্য, তার চেয়ে সেই কার্যকরী আয়তনের চেয়ে যদি পাত্রের আয়তন কি হবে, কম হয়, সেক্ষেত্রে বাস্তব গ্যাসের মতো আচরণ করে, ঠিক আছে। আমি ধরো কি বলবো, আমার কাছে কিছুই নেই, 1 মিনিট, এখানে কি আছে, এখানে এতটুকু জল আছে, আর বাকিটা অংশ কি আছে, ফাঁকা, না বাতাস আছে। তার মানে এই অংশটা, এই যে পাত্রটা, এটা লিমিটেড, এই পাত্রের আয়তন আমি বাড়াতে পারবো না। এবার এখানে যে পরিমাণ গ্যাস আছে, সেই গ্যাসের অণুগুলোর মধ্যে গতিশক্তির জন্য যতটা আয়তনের দরকার, ততটা আয়তন যদি এই পাত্রটা না দিতে পারে, এই পাত্রটার আয়তন যদি ওই কার্যকরী আয়তনের থেকে কম হয়ে যায়, তাহলে সেক্ষেত্রে আদর্শ গ্যাস বাস্তব গ্যাসের মতো আচরণ করে, ঠিক আছে, বোঝা গেল। এই যে বোতলটা দেখছো, এটুকু জল আছে, বাকিটা অংশ কি আছে, বাতাস আছে, বায়ু আছে। বায়ু কি, বায়ু হলো অনেকগুলো গ্যাসের মিশ্রণ, তাই তো, তার মানে গ্যাসই আছে। এবার গ্যাসের অণুগুলো তো সবসময় ছোটাছুটি করবে, গ্যাসের অণুগুলো ছোটাছুটি করবে, তো তাহলে ওদের ছোটাছুটি করার জন্য একটা স্পেস লাগবে। এবার সেই স্পেসটা যদি এই বোতলটা না দিতে পারে, তবে সেক্ষেত্রে কি হবে, আদর্শ গ্যাস বাস্তব গ্যাসের মতো আচরণ করবে। এটা 1 নাম্বার। 2 নাম্বার কি হবে, গ্যাসের অণুগুলির মধ্যে কোনো বল ক্রিয়া করে না, ওদের আচ্ছা, তাই আদর্শ গ্যাসের অণুগুলো যে পরিমাণে ধাক্কা দিতে পারে বাস্তব গ্যাস, আচ্ছা, অধিক চাপে গ্যাসের আয়তন সংকোচ। আচ্ছা, এবার যদি ধরো তুমি অনেক বেশি চাপ দিচ্ছ, চাপের সঙ্গে কি আছে, আয়তনের সম্পর্ক কি হয়, ব্যস্তানুপাতিক, চাপ বাড়ালে আয়তন কমে, দাঁড়ো, চাপের সঙ্গে আয়তনের সঙ্গে ব্যস্তানুপাতিক, তাহলে আমার চাপ, তাই তো, চাপ বাড়ালে আয়তন কমবে, তাই তো। এবার এত চাপ
বাড়াইছো, এত চাপ বাড়িয়েছো, আয়তন একদম কমে গেছে, এতটুকু হয়ে গেছে। এবার যখন এতটুকু হয়ে গেছে দেখা যাচ্ছে অণুগুলোর মধ্যে আকর্ষণ বল থাকার কথা না, আকর্ষণ বল থাকার কথা না, কিন্তু আকর্ষণ বল তৈরি হয়েছে। আকর্ষণ বল থাকার কথা না, কিন্তু আকর্ষণ বল তৈরি হয়েছে। যখনই আকর্ষণ বল তৈরি হবে তখনই ওর অনেকগুলো ধর্ম, যেমন ব্যাপন ধর্ম, ছড়িয়ে পড়ার ধর্ম, নির্দিষ্ট আয়তন না থাকার ধর্ম, অনেক ধর্ম থেকে ও ডেভিয়েট করে যাবে। তখন সেক্ষেত্রে আদর্শ গ্যাস বাস্তব গ্যাসের মতো আচরণ করবে। তো দুটো বললাম, একটা হলো ওর যে নিজস্ব গতিশক্তি হয়, অণুগুলোর যে গতিশক্তি হয়, গ্যাসের অণুগুলোর যে গতিশক্তি হয়, সেই গতিশক্তির জন্য কি হবে, একটা নির্দিষ্ট স্পেসের দরকার হয়, একটা নির্দিষ্ট জায়গার দরকার হয়। এবার তুমি যে পাত্রটা নিচ্ছ, সেটা বোতলই হোক না কেন, সেই বোতলের আয়তন যদি ওই স্পেস, ওই জায়গাটার থেকে কম হয়ে যায়, তাহলে সেক্ষেত্রে কি হবে, আদর্শ গ্যাস বাস্তব গ্যাসের মতো আচরণ করবে। ঠিক আছে। দ্বিতীয়, সেকেন্ড, যদি আমি এত চাপ দিই আয়তন কমতে কমতে এতটুকু হয়ে যায়, ধরো কমে যায়, অনেকই কমে যায়, সেক্ষেত্রে অণুগুলোর মধ্যে দেখা যায় আকর্ষণ বল থাকার কথা নয়, কিন্তু আকর্ষণ বল তৈরি হচ্ছে। আকর্ষণ বল তৈরি হওয়া মানে অনেকগুলো ধর্ম, যেমন ব্যাপন ধর্ম, ছড়িয়ে পড়ার ধর্ম, নির্দিষ্ট আয়তন না থাকার ধর্ম, অনেক ধর্ম থেকে কি হচ্ছে, ওই গ্যাসটা ডেভিয়েট করে যাচ্ছে। তখন দেখা যাচ্ছে ও চার্লসের সূত্র, বয়েলের সূত্র, তারপরে পিভি NRT, ওখান থেকে ডেভিয়েট করছে। তখন সেক্ষেত্রে বলবো আদর্শ গ্যাস বাস্তব গ্যাসের মতো আচরণ করছে। তো আজকের জন্য অলমোস্ট কমপ্লিট। লাস্ট সামারি, যেটা প্রথম কথা বললাম, গ্যাস হলো একটি পদার্থের অবস্থা। পদার্থের তিনটি অবস্থা হয়, কঠিন, তরল, গ্যাসীয়। তো সেক্ষেত্রে গ্যাসীয় হলো একটা অবস্থা। ঠিক হয়। সাধারণত আমরা কি জানি, কঠিন থেকে তরল হয়, তরল থেকে গ্যাস হয়, এবং একইভাবে গ্যাস থেকে তরল হয়, তরল থেকে কঠিন হয়। কিন্তু কিছু পদার্থ আছে, যেমন নাফথালিন, যেটা ডাইরেক্ট তোমার কঠিন থেকে গ্যাস আর গ্যাস থেকে কঠিন হয়ে যায়। ঠিক আছে, যেমন নাফথালিন। ওকে, আর কি বললাম, গ্যাসের অণুগুলো ছড়িয়ে পড়ে। তোমাদের বাড়িতে কোথাও দেখবে ধুনো দিবে, ধূপকাঠি দিবে, ওটা গোটা ঘরে, গোটা বাড়িতে ছড়িয়ে পড়ে। কেন? কারণ গ্যাসের ব্যাপন ধর্ম, ছড়িয়ে পড়ার টেন্ডেন্সি আছে। ঠিক আছে। গ্যাসের কি হয়, নির্দিষ্ট আকার থাকে না, নির্দিষ্ট আয়তন থাকে না। ঠিক। গ্যাসের অণুগুলো কি হয়, গতিশক্তি সবসময় থাকে, তার মানে সবসময় ছোটাছুটি অবস্থায় থাকে। তার মানে কি হবে, যেখানেই রাখবে সেখানেই কি হবে, ধাক্কা দিবে। ধাক্কা দেওয়ার জন্য কি হবে, চাপ সৃষ্টি হবে, সেটাকে আমরা কি বলি, গ্যাসের চাপ। বোঝা গেল? আর কি বললাম, স্থির উষ্ণতায়, নির্দিষ্ট ভরে, স্থির উষ্ণতা, স্থির ভরে তোমার গ্যাসের আয়তন গ্যাসের চাপের সঙ্গে ব্যস্তানুপাতিক। মানে চাপ বাড়ালে আয়তন কমবে, চাপ কমালে আয়তন বাড়বে। এটাকে আমরা কি বলি, PV = কনস্ট্যান্ট, বা P1 V1 = P2 V2। এটাকে আমরা বলি বয়েলের সূত্র। বয়েল মানে বয়েল করা, মানে উষ্ণতার সঙ্গে রিলেটেড, উষ্ণতার সঙ্গে সম্পর্কিত। তার মানে সেক্ষেত্রে স্থির উষ্ণতা থাকবে, আর স্থির ভর তো থাকবেই দু ক্ষেত্রেই। ঠিক আছে, কমন। নেক্সট ওয়ান, চার্লসের সূত্র। এখানেও স্থির ভর থাকবেই, তার সঙ্গে হবে চাপ, চার্লস ফর চাপ ফর চাপ। তো স্থির চাপ হবে, চাপ স্থির থাকবে। ঠিক আছে। তো স্থির চাপ আর স্থির ভরে, নির্দিষ্ট ভরে তোমার কোনো গ্যাসের আয়তন উষ্ণতার সঙ্গে সমানুপাতিক হবে। ঠিক আছে, আয়তন উষ্ণতার সঙ্গে সমানুপাতিক হবে। সেক্ষেত্রে আমি অনেক স্টেটমেন্ট লিখেছি, গ্রাফ করেছি, দেখবে -273°C পরম শূন্য উষ্ণতা বলে। ঠিক আছে। এখান থেকে একটা স্টেটমেন্ট আসে, V1/T1 = V2/T2। বোঝা গেল? এবার পরম শূন্য উষ্ণতাকে আমরা 0° ধরে যে স্কেলটা হয় সেটাকে আমরা বলি পরম স্কেল, অ্যাবসোলিউট স্কেল বা পরম স্কেল। সেই পরম স্কেল কে আবিষ্কার করছে? লর্ড কেলভিন। সেজন্য সেটাকে আমরা কি বলবো, কেলভিন স্কেল। যেটা প্রত্যেকটা রিডিংকে আমরা ডিগ্রি সেন্টিগ্রেড বা ডিগ্রি ফারেনহাইট হিসাবে না বলে আমরা বলবো কেলভিন। 273 কেলভিন, 300 কেলভিন, 23 কেলভিন, দ্যাটস ইট। ওকে। এবার তোমার যে বয়েলের সূত্র আর চার্লসের সূত্রকে কম্বাইন করলে কি হয়, P1 V1/T1 = P2 V2/T2। কি বললাম? P1 V1/T1 = P2 V2/T2। ঠিক আছে। এক্ষেত্রে মনে রাখবে তোমাকে প্রেশার আর ভলিউমটাকে অলমোস্ট একই ইউনিটে কনভার্ট করতে হবে। প্রেশার মোস্টলি ATM এ প্রেফার হয়। ঠিক আছে।
আর টেম্পারেচার এক্ষেত্রে কী হবে, কেলভিনে কনভার্ট করতে হবে। যদি ডিগ্রি সেন্টিগ্রেড হয় তো সেটাকে কেলভিনে কনভার্ট করতে হবে, +273 করে কেলভিনে কনভার্ট করতে হবে। যদি 0 ডিগ্রি সেন্টিগ্রেড হয় +273, 100 ডিগ্রি সেন্টিগ্রেড হয় +273, সামেশন করার পর যোগ করার পর যেটা আসবে সেটা হয়ে যাবে কেলভিন স্কেলের রিডিং। ঠিক আছে, এবার বলতে পারো ফারেনহাইট থাকলে কি হবে। ফারেনহাইট আর সেলসিয়াসের মধ্যে একটা রিলেশন থাকে, সেই সম্পর্কটাকে ইউজ করে ফারেনহাইট থেকে সেলসিয়াসে কনভার্ট করবে, অ্যান্ড সেলসিয়াসের সঙ্গে 273 যোগ করে কেলভিনে কনভার্ট করবে। বোঝা গেল? তারপর সেটা পুট করবে, ভ্যালু চলে আসবে। নেক্সট ওয়ান, আমরা ঘনত্বর সঙ্গেও একটা রিলেশন দেখলাম। সেটা কি? সেটা হয়ে গেল P1/D1 = P2/D2, যেটা চাপ আর ঘনত্বের মধ্যে সম্পর্ক। বোঝা গেল? নেক্সট ওয়ান আমরা কি জানলাম? অবস্থার সমীকরণ। অবস্থার সমীকরণ কি? PV = nRT, যেটা আদর্শ গ্যাসরা মেনে চলে। শুধুমাত্র আদর্শ গ্যাসের ক্ষেত্রে এটা প্রযোজ্য, PV = nRT। ঠিক আছে, এক্ষেত্রে কি হবে? P হলো প্রেশার, V হলো ভলিউম মানে আয়তন, N হলো মোল সংখ্যা, আর হলো সার্বজনীন গ্যাস ধ্রুবক। আর কে সার্বজনীন গ্যাস ধ্রুবক থাকে, যার ভ্যালু সবসময় ফিক্স থাকে। ঠিক আছে, আর T হলো টেম্পারেচার, যেটা সবসময় এক্ষেত্রে কেলভিন স্কেলে হবে। তোমার আর এর ভ্যালু হয় 8.314 জুল কেলভিন ইনভার্স মোল ইনভার্স। ঠিক আছে, আর এটা তোমার লিটার এটিএম বা বার লিটারে যদি হয় এটা অলমোস্ট ভ্যালু আসবে 0.082 বার লিটার এটিএম ইনভার্স, এমন কিছু একটা দূর বাবা আমার মনেও করতেছে। যাই হোক, এটা সবচেয়ে বেশি ইউজ হয় 8.314 জুল কেলভিন ইনভার্স মোল ইনভার্স। আমার খুব ভুল হয়, আমি এত ভুলে যাই, আর আমাকে ওই জন্য বারবার আবার পড়তে হয়। ঠিক আছে, এটা হয়ে গেল। আর কি বললাম? এই সব সূত্রগুলো মেনে চলে যে সমস্ত গ্যাস, ওটাকে আমরা কি বলি? আদর্শ গ্যাস। যারা মানে না তারা হলো বাস্তব গ্যাস। কেন মানে না সেটাও এতক্ষণ ধরে বললাম। ঠিক আছে, তাহলে আর কি আছে, আর কি পড়াচ্ছি? গেল-লুসাকের তত্ত্ব। সেক্ষেত্রে কি হবে? বিক্রিয়ার সময় নির্দিষ্ট উষ্ণতা, নির্দিষ্ট চাপে যে গ্যাসের অণুগুলো যে নিজেদের মধ্যে রিয়াকশন করে, নিজেদের মধ্যে বিক্রিয়া করে, তখন অনুপাতটা সরল অনুপাতে থাকে। ঠিক আছে, আর অ্যাভোগাড্রো প্রকল্প, সেক্ষেত্রে কি হয়? নির্দিষ্ট উষ্ণতা, নির্দিষ্ট চাপ, নির্দিষ্ট আয়তনে সকল গ্যাসের একই সংখ্যক মানে সমসংখ্যক অণু থাকে, সমসংখ্যক অণু থাকে। আর সেই অণু সংখ্যা কত? 6.023 10⁻23 কি হবে? সংখ্যক। আর এটা আমার মনে হয় 0.082 হয়। ঠিক আছে, তোমার জুল কেলভিন ইনভার্সকে কনভার্ট করবে বার লিটারে মোল ইনভার্স। ঠিক আছে, আর এটা হয় 0.083 হয়, সেটা এটিএম এ কনভার্ট করতে হবে। ঠিক আছে, জুল কেলভিন ইনভার্সকে এটিএম এ কনভার্ট করতে হবে, তাহলে সেক্ষেত্রে আসবে 0.083। ঠিক আছে, বোঝা গেল? ওকে, থ্যাংক ইউ। আচ্ছা, তাহলে গ্যাসের গোটা চ্যাপ্টারটা শেষ, যতটুকু আমি করার করিয়ে দিলাম। ঠিক আছে, থ্যাংক ইউ।